নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প নারী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নারী। সুজাতার সেই হেঁটে যাওয়ার ভঙ্গিটা আজও আমার স্পষ্ট মনে পড়ে। সেদিন সারা দুপুর প্রবল বৃষ্টি হয়েছিল। আমি ভেবেছিলুম সন্ধ্যের আগে থামবে না, বাড়ি ফেরার ব্যাপারে খুব সমস্যা হবে। কিন্তু বিকেল 4টের মধ্যেই হঠাৎ সেই বৃষ্টি যেন উড়ে চলে গেল অন্য দেশে। দিব্যি ঝিকিমিকি রোদ উঠে গেল। জানলা দিয়ে দেখলুম কলেজ স্ট্রিটে 1 হাঁটু জল জমে গেছে। রোদ্দুরের একটি শিখা এসে পড়েছে সুজাতার মুখে। আমি তাকে বললুম, তোমার চেয়ারটা একটু এদিকে সরিয়ে আনো। চেয়ার না সরিয়ে সুজাতা উঠে দাঁড়াল। এখন বাড়ি যাবে কি করে? বসো, আমি তোমায় পৌঁছে দেব। সুজাতা মৃদু গলায় বলল, না, আমি একাই যেতে পারব। কোনো মানুষ যদি হঠাৎ কখনো তার স্বভাবের সম্পূর্ণ উল্টো ধরনের ব্যবহার করে, তাহলে তাকে বলার মতন কোনো কথা চট করে খুঁজে পাওয়া যায় না। সুজাতার পরিচ্ছন্নতার বাতিক, আর আজ কিনা জলের মধ্যে অবলীলাক্রমে পা দিয়ে সে এগিয়ে গেল ট্রাম লাইনের দিকে। আমি তখনও কিছুই বুঝতে পারছি না। সুজাতার সঙ্গে আমার রাগারাগি তো হয়নি, একটাও কথা কাটাকাটি পর্যন্তও হয়নি। তা এমন তো প্রায়ই হয়, কথা থেমে যায়, কিন্তু চিন্তার তরঙ্গ তারা তো পরস্পরকে ছোঁয়। আমি সুজাতার হাত ধরে বললুম, কি পাগলামি করছো? তুমি এখানে দাঁড়াও, আমি একটা ট্যাক্সি ডেকে আনছি। সুজাতা হাত ছাড়িয়ে নিল। শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আমি একলা যাব, তুমি আমার সঙ্গে এসো না। সুজাতার রাগ আমি চিনি, অভিমানও চিনি। আমি আবার সুজাতার হাত ধরতে যেতেই সে মুখ ফিরিয়ে আমার দিকে স্থিরভাবে তাকাল। সেই মুখ আমার সম্পূর্ণ অচেনা। এই সুজাতা আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে সে কথা কাটাকাটিও করবে না। সে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তা থেকে তাকে নড়ানো যাবে না। ট্রাম বন্ধ হয়ে গেছে। রাস্তার ঠিক মাঝখান দিয়েই হাঁটতে লাগল সুজাতা। একটা চাঁপা ফুল রঙের শাড়ি পরা, মাথার খোপাটা একটুখানি ভেঙে গেছে। কাপড় বাঁচাবার একটুও চেষ্টা করছে না সে। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে জল ছিটিয়ে, সেদিকেও তার একটুও ভ্রুক্ষেপ নেই। সুজাতার সেই কথার মধ্যে একটা তীব্র আঘাত ছিল। কোনোদিনও সে আমার সঙ্গে ওই সুরে কথা বলেনি। তাছাড়া কেনই বা সে হঠাৎ আমাকে এমনভাবে প্রত্যাখ্যান করবে? আমি কি ভুল বলেছি, কি দোষ করেছি, সেটুকু তো বলে যাক। আমি চুপ করে দাঁড়িয়ে রইলুম। বৃষ্টি থামার পর অনেক লোকই একসঙ্গে রাস্তায় নেমে এসেছে। চতুর্দিকে নানা রকম গাড়ির হর্ন, কিন্তু আমি যেন আর কিছুই দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে সমস্ত রাস্তাটা শূন্য, সেখানে শুধু রয়েছে একমাত্র সুজাতা। কোনোদিনও সে রাস্তার জলকাদায় নামেনি, কিন্তু আজ সে হাঁটু পর্যন্ত শাড়ি ভিজিয়ে হেঁটে যাচ্ছে। সে একবারও তাকাচ্ছে না পিছন ফিরে, যেন আমার আর কোনো অস্তিত্বই নেই তার কাছে। মোড়ের মাথায় পৌঁছবার আগেই একটা সাদা রঙের গাড়ি থামল তার পাশে। দরজাটা খুলে গেল। কে যেন ডাকল তাকে। সামান্য একটু দ্বিধা করে সুজাতা উঠে পড়ল সেই গাড়িতে। এবারেও সে তাকাল না আমার দিকে। আমার মনে হল ওই গাড়িটা যেন সুজাতাকে গ্রাস করে নিরুদ্দেশে নিয়ে চলে গেল। সুজাতাকে আমি অল্প বয়সে দেখেছি, কিন্তু তাকে আমি অল্প বয়স থেকে চিনি না। তখন আমার বয়স ছিল 14 কি 15। বাড়ির লোকজনদের সঙ্গে গিয়েছিলুম আগ্রায়।
টুন্ডোলা জংশনে আমার মেজো মামা স্টেশন মাস্টার ছিলেন। তিনি আমাদের নিমন্তন্ন করেছিলেন। তখন আমার সদ্য গলা ভাঙছে, হাফ প্যান্ট পরলে পা দুটো বড্ড লম্বা লম্বা মনে হয়। গালে সবসময় দুটো তিনটে ব্রণ থাকে বলে লজ্জা লজ্জা করে। সেই বয়সেই বাবা মায়েদের সঙ্গে বেড়াতে গেলে আমার খারাপ লাগতে শুরু করে। মুখখানা সবসময় গোঁজ হয়ে থাকে। তাজমহল দেখতে গিয়ে একগাদা বাঙালির সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। অক্টোবর নভেম্বরে বাঙালিরা দলে দলে ভারত অভিযানে বেরিয়ে পড়ে। তাজমহল দেখেনি এরকম মধ্যবিত্ত বাঙালি বিরল। আমরা একবার দিনের বেলা তাজমহল দেখতে যাই, একবার রাত্রে, এরকমটাই নিয়ম। প্রত্যেক বাড়ি নাকি তাজমহলকে নতুন মনে হয়। আমার অবশ্য তাজমহল দেখে নতুন কিছু আহামরি লাগেনি। সেই বয়সটাই বোধহয় ওইসব দেখে মুগ্ধ হবার বয়স নয়। অন্য বাঙালিদের মধ্যে আমার মায়ের এক বান্ধবীকে হঠাৎ আবিষ্কার করা গেল। সেই ভদ্রমহিলা আবার তাদের পাড়ার ৩-৪টি পরিবারের সঙ্গে একটা দলে মিশে এসেছেন। বিরাট এক দঙ্গল। সেই দঙ্গলের মধ্যেই ছিল সুজাতা। তার তখন ঠিক ১২ বছর বয়স। সেই বয়সের ছেলে মেয়েদের সঙ্গে বাবা মায়েরা আলাপ করিয়ে দেয় না, তারা নিজেরাই ভাব করে নেয়। সুজাতার সঙ্গে আমি ২-১টা কথা বলেছিলাম বোধহয়, আমার ঠিক মনে নেই। তখনও মেয়েদের সম্পর্কে আমার তেমন কোনো আগ্রহ জাগেনি। পূর্ণবয়স্কা মহিলা, বিশেষত যাদের স্বাস্থ্যও ভালো, যাদের বলা যায় সম্পূর্ণ নারী, তাদের শরীর ও মুখের লাবণ্যের দিকে ভীরু ভীরু চোখে তাকাতে ইচ্ছে করত বটে, কিন্তু নিজের চেয়ে কম বয়সী মেয়েদের সম্পর্কে একটা অবজ্ঞার ভাবই ছিল। সে রাতটা ছিল পূর্ণিমার রাত। প্রায় সবাই সঙ্গে করে নানা রকম খাবার নিয়ে গিয়েছিল। তাজমহল দেখার নামে আসলে সামনের বাগানে চাঁদের আলোয় পিকনিক। সব পরিবারের খাবার দাবারগুলো মিশিয়ে নানা রকম খাওয়া দাওয়া হচ্ছিল। হঠাৎ একটা রব উঠল, একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে সেই মেয়েটিকে কেউ দেখেনি। সেই মেয়েটি সুজাতা। পুরুষরা সবাই খুঁজতে গেল, তাতে আমারও উৎসাহ ছিল। তাতে নিজেকেও পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়। তাছাড়া এ যেন চোর চোর খেলার মজা। শেষ পর্যন্ত সুজাতাকে খুঁজে পাওয়ার কৃতিত্ব কিন্তু আমার নয়। হয়তো তেমন মন দিয়ে খুঁজিনি, কারণ আমি তখন সুজাতাকে চিনতামই না ভালো করে। তবে ছুটোছুটি করেছিলাম বেশ কিছুক্ষণ। মেয়েদের স্মৃতিশক্তি কি বেশি? সুজাতা কিন্তু ঠিক মনে রেখেছিল। সেদিন সেই বাঙালিদের দলটায় নানা বয়সের ছেলে ও পুরুষ ছিল। তাদের মধ্যে থেকে বেছে বেছে শুধু আমাকেই কি করে মনে রেখেছিল সুজাতা? না সকলকেই তার মনে আছে? আমি তো সেদিন কোনো বিশেষ ব্যক্তিত্বের পরিচয় দিইনি। তবুও এর বেশ কয়েক বছর পর সুজাতার সঙ্গে একদিন গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে আকাশে একটা কমলা লেবু রঙের চাঁদ দেখে সুজাতা বলেছিল, তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল তাজমহলের সামনে, তোমার মনে আছে? আমাকে অবাক চোখে তাকাতে দেখে সুজাতা আবার বলেছিল, হাফ প্যান্ট পরা বয়সে তুমি একবার আগ্রায় যাওনি? সেবারে তো আমরাও ছিলুম ওখানে। সুজাতা যতই মনে করাবার চেষ্টা করে, আমার কিছুতেই মনে পড়ে না। একটি মেম সাহেবকে প্রায় তার বাপের বয়সী একজন সাহেব একটা গম্বুজের আড়ালে দাঁড়িয়ে চুমু খাচ্ছিল, আর সেটা আমি দেখে ফেলেছিল। তাজমহল সম্পর্কে সেটাই আমার প্রধান স্মৃতি। আর দ্বিতীয় স্মৃতি সন্ধ্যায় আজানের মধুর সুর। কিন্তু এর বেশি আর তেমন কিছু তো মনে ছিল না স্মৃতি হিসাবে। সুজাতা বলেছিল, একটা মেয়ে সেবার হারিয়ে গিয়েছিল, সে কথা মনে আছে? হ্যাঁ, সেই ঘটনাটা ঘটেছিল বটে, কিন্তু কিশোরী মেয়েটির মুখ তো মনে করতে পারি না। সুজাতা বলেছিল, তাজমহলের সামনে সবাই এত এত খাবার খাচ্ছিল আর চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল। সেটা আমার মোটেই ভালো লাগছিল না। তাই আমি ছুটতে চলে গিয়েছিলুম তাজমহলের পিছন দিকে, নদী খুঁজতে। জলের ধারে একা বসে থাকতে খুব ভালো লাগছিল।
মনে মনে ভাবছিলুম আমাকে যেন আর কখনো কেউ ডাকতে না আসে, আমি ওইখানেই থাকব। আমার তুলনায় সেই বয়সে সুজাতা অনেক বেশি পরিণত ছিল। আমি তাজমহলের দৃশ্য উপভোগ করিনি, নদীর কথা আমার মনেও পড়েনি, কিন্তু সুজাতা একা একা গিয়ে বসেছিল যমুনার তীরে। কেন সুজাতা রাস্তার জল ভেঙে একা একা চলে গেল? তার ঠিক দুদিন আগেই আমার এমএ পরীক্ষা শেষ হয়েছিল, হাতে অফুরন্ত অবসর। কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছিল উটি যাবে, টানাটানি করছিল আমাকে নিয়েও, কিন্তু সুজাতা সেটা চায়নি। সে চেয়েছিল আমার সঙ্গে পুরীতে যেতে। হ্যাঁ, আর কেউ থাকবে না, শুধু আমার সঙ্গে সে পুরীতে যাবে, একটা হোটেলে থাকবে। এসব কথা সুজাতা নিঃসংকোচভাবেই বলে, সে বাড়ির অভিভাবকদের ভয় পায় না। প্রথমে একটু চমকে উঠেছিলুম ঠিকই, চাকরি টাকরি পাওয়ার আগে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমাদের বাড়ির অবস্থা ভালো নয় যে, টানাটানির সংসার, বিয়ের আগেই বান্ধবীকে নিয়ে সমুদ্রের ধারে একটা হোটেলে থাকা, ইংরেজি উপন্যাসেই এরকম হয়। যদিও আমরা ইংরেজি উপন্যাসের জগতেই অনেকটা বাস করি, তবু মধ্যবিত্ত বাঙালি সংস্কার একেবারে যায় না। কোথাও একটু ভয় ভয় তো করেই, যদি চেনাশুনো কারোর সঙ্গে দেখা হয়ে যায়। আমাকে একটু ইতস্তত করতে দেখে সুজাতা খানিকটা বিদ্রূপের সুরেই জিজ্ঞেস করেছিল, আমার সঙ্গে যেতে তুমি ভয় পাচ্ছ? বন্ধুদের সঙ্গে যাওয়াটাই তোমার বেশি পছন্দ? তাহলে আমিও তোমাদের সঙ্গে উটিতে যাব। আমি অমনি কৃত্রিম উৎসাহ দেখিয়ে চোখে একটা হাসির ঝিলিক দিয়ে বলেছিলুম, পাগল, বন্ধুদের সঙ্গে কে যাবে? শুধু তুমি আর আমি। হোটেলে সারাদিন বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখব। বন্ধুদের সঙ্গে উটি যাওয়ার বদলে সুজাতার সঙ্গে পুরী যেতে আমার আপত্তি থাকবে কেন? আমি তো সুজাতার প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি। শুধু টাকা পয়সার চিন্তাটা মনের মধ্যে একটু খচখচ করছিল। আজে বাজে হোটেলে তো থাকতে পারবে না সুজাতা। আমার নিজস্ব কোনো জমানো টাকাও ছিল না, বাবা মায়ের কাছে 200-300 টাকা বেশি তো চাইতে পারি না। তবু 1000 খানেক টাকা কোনো না কোনো উপায়ে জোগাড় হয়ে যেতই। আমার ওই অর্থচিন্তা কি মুখে ফুটে উঠেছিল? সে কি ভেবেছিল আসলে তাকে নিয়ে পুরীতে বেড়াতে যাওয়ার আমার সাহস নেই? আমার কিছুক্ষণ নীরবতার সে ভুল অর্থ করেছিল, আর এত সামান্য কারণেই সুজাতা রাগ করে চলে গেল। আমার হাত ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, তুমি আমার সঙ্গে এসো না। সুজাতাদের বাড়ি এলগিন রোডে। কলকাতার অধিকাংশ বাঙালি বড়লোকদের মতন ওদের পরিবারেও তখন পড়ন্ত দশা। অত বড় বাড়িটা অনেক দিন সারানো হয়নি, কিছুটা অংশ ভাড়াটে বসে গেছে। মারোয়ারি ও গুজরাটি ব্যবসায়ীরা বাড়িটা কিনে নেওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তবু সুজাতার বাবা কাকাদের মুখে একটা অহংকারী ভাব, লোকের সঙ্গে কথা বলে ভুরু তুলে। সুজাতার বড়দা সিনেমা কোম্পানি খুলে প্রচুর টাকা খোয়াল, কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র হাহুতাশও করেনি। এমন ভাব দেখায় যেন 2-5 লাখ টাকা কিছুই না। সুজাতার ছোটদার নাম মন্তাদা, ক্রিকেট খেলা নিয়ে পাগল। একবার রঞ্জি ট্রফিতে চান্স পেয়েছিল, 2 ইনিংসে মোট রান 11। তবুও মুখে কি গর্বিত ভাব। আমার দিকে এমন করে তাকায় যেন আমি একটা কানা খোঁড়া পঙ্গু কিংবা বামন। তার কারণ আমার জামাকাপড়ের চাকচিক্য ছিল না, আমার কোনো উঁচু বংশ পরিচয় যে নেই। আমি কথায় কথায় বলতে পারি না যে বার্ট কোম্পানির ম্যানেজার আমার মামা, কিংবা অমুক নামকরা ব্যারিস্টার আমার মিশুমশাই। সুজাতার মতো মেয়ে যে আমাকে বাড়িতে ডাকে, সেটাই যেন তার দয়া। কিছুদিন আগে সুজাতার মা মারা গেছেন। সুজাতা বলতো, এই পৃথিবীতে মাকে ছাড়া আর কারোকে সে কখনো গ্রাহ্য করেনি। সুজাতার বাবা রাজনীতিতে ঢুকে পড়েছিলেন, মেয়ের প্রতি মনোযোগ দেওয়ার তার সময় নেই। সুজাতা একদিন ওদের বাড়িতে আমাকে নেমন্তন্ন খেতে ডেকেছিল। আশ্চর্য ব্যাপার, ওদের বাড়ির আর কারোর সঙ্গে সেদিন একটা কথাও হলো না আমার। আমি গিয়ে বসলুম তেতলায় সুজাতার নিজস্ব ঘরে। কিছুক্ষণ গল্প করার পর সুজাতা সেই ঘরেই খাবার নিয়ে এলো।
আমাদের বাড়িতে এই রকমটা চিন্তাও করা যায় না। বন্ধু-বান্ধবদের খেতে বললে মা নিজে খাবার পরিবেশন করে। সুজাতার মা বেঁচে নেই বলে আর কেউ এ বাড়িতে ভ্রুক্ষেপই করল না যে ৩ তলার ঘরে ওই যুবতীটি কার সঙ্গে অত গল্প করছে। অন্য কেউ যদি বিরক্ত করতে নাই আসে, তাহলে সুজাতাকে চুমু না খাওয়ারও কোনো মানে হয় না। আমি সুজাতাকে একবার পেছন থেকে জড়িয়ে ধরে ওর মুখটা ফেরাতেই সুজাতা আমার ঠোঁটে একটা হাত চাপা দিয়ে বলল, এখনো সময় হয়নি। আমি হকচকিয়ে গিয়ে বললাম, তার মানে? সুজাতা পাতলাভাবে হেসে বলেছিল, তার মানে সময় হয়নি। সুজাতার মতন মেয়েকে জোর করে চুমু খাওয়া যায় না। শরীরের ব্যাপারে সুজাতার সেরকম কিছু সূচিবাই কোনোদিনও ছিল না। ও হঠাৎ হঠাৎ আমার মুখে হাত বুলিয়ে আদর করত। আমি কখনো ওকে জড়িয়ে ধরলে ও আপত্তি জানাত না। আমরা কোলাঘাট কিংবা ব্যারাকপুর গেছি ট্রেনে গায়ে গা ঠেকিয়ে বসে, কিন্তু চুমু পর্যন্ত পৌঁছানো হয়নি। সুজাতা আমার ঠোঁটে হাত চাপা দিয়ে বলেছিল, এখনো সময় আসেনি। তার মানে সময় আসবে, আর তখন ও নিজেই জানাবে। সেই জন্যেই কি ও আমার সঙ্গে পুরীতে যাওয়ার কথাটা তুলেছিল, দুজনে হোটেলের এক বিছানায়। আমি ছাড়াও সুজাতার আরও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, অনন্য, গৌতম, অনির্বাণ। ওদের সঙ্গেও সাবলীলভাবে মিশত সুজাতা। প্রেসিডেন্সি কলেজের একজন বাংলার অধ্যাপক নাকি সুজাতার প্রেমে পাগল হয়ে উঠেছিল। সেই অধ্যাপকটিকে নিয়ে আবার হাসাহাসি করতুম আমরা সবাই। সেই ভদ্রলোক সুজাতাকে নিয়ে ৪-৫টা কবিতাও লিখে ফেলেছিলেন। তার মধ্যে একটা কবিতা এখন আবৃত্তিকারদের মুখে মুখে ফেরে। সুজাতার অন্য বন্ধুদের সঙ্গে আমার তফাৎ ছিল এই যে, সুজাতার সঙ্গে দেখা করার জন্য আমাকে কখনো বিশেষ উদ্যোগ নিতে হয়নি। একদিন দেখা হলেই ঠিক হয়ে যেত, পরে আবার কখন কোথায় দেখা হবে। একবার হঠাৎ খুব কাঁপুনি দিয়ে জ্বর আসায় আমি সুজাতার সঙ্গে দেখা করতে পারিনি। রাত 8:30টায় সুজাতা আমার হস্টেলে চলে এসেছিল। একদল ছেলের মাঝখানে দাঁড়িয়েও জিজ্ঞেস করেছিল, অনিশ কোথায়? অনিশের কি হয়েছে? আমি ঠিক জানতুম সুজাতা আসবে, কিন্তু আমি আজও বুঝতে পারি না সেই বৃষ্টির দিনে সুজাতা কেন অমনভাবে চলে গেল। পরের বার কোথায় দেখা হবে তা কিছুই বলল না। সুজাতার বাড়িতে গিয়ে এরপর আমারই কি খোঁজ নেওয়া উচিত ছিল যে সুজাতা কেন রাগ করেছে? রাগের তো কোনো প্রশ্নই ওঠে না। দুদিন পরেই সুজাতার সঙ্গে আমার দেখা হয়েছিল যদিও। সুজাতার সঙ্গে আরও 2টি মেয়ে ছিল সেদিন, তাদেরও আমি চিনি। সুজাতা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়নি, আগের দিনের ব্যবহারের কোনো কৈফিয়তও দেয়নি। স্বাভাবিক হাসি মুখে বলেছিল, অনিশ, তোমার 2টো বই আছে আমার কাছে, আর তোমার একটা কলমও আমি একদিন ভুল করে নিয়ে গিয়েছিল। দীপার হাত দিয়ে ফেরত দিয়ে দেব, তাহলেই তুমি পেয়ে যাবে তো? সুজাতা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি অনিশ নই, অনন্য, গৌতম, অনির্বাণ কিংবা অন্য যে কেউ। সুজাতার এই অদ্ভুত ব্যবহারে আমার অভিমান কিংবা দুঃখ হয়নি, সর্বাঙ্গ জ্বলে গিয়েছিল অসম্ভব রাগে। আমি শুধু মনে মনে সুজাতাকে বলেছিলুম, বিদায়। তবু আমার আশা ছিল সুজাতা 2-4 দিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পারবে, আর ও নিজেই আমার কাছে আসবে কিংবা চিঠি লিখবে। পরে একদিন দেখা হলো। সুজাতা আর আমার সঙ্গে ভদ্রতা করেও কোনো কথা বলল না, যেন সব কথা শেষ হয়ে গেছে। অনন্য, গৌতম, অনির্বাণদের চেয়েও সুজাতা যে কেন আমাকে বেশি পছন্দ করত তার কারণটা বোঝাও শক্ত। ওদের সঙ্গে সুজাতাদের পারিবারিক মিল বেশি, তবুও সুজাতা বেছে নিয়েছিল আমাকে। সুজাতার সারল্য ও পবিত্রতার সংস্পর্শে আমি ধন্য হয়ে গিয়েছিলুম। আমি নিজেকে সুজাতার যোগ্য করে তুলতে চেষ্টা করেছিলুম। সুজাতার তুলনায় অন্য সব চেনা মেয়েদেরই আমার তুচ্ছ মনে হতো। যে সুজাতা প্রায়ই নিজে থেকে আমার হাতটা নিয়ে খেলা করত, সেই সুজাতা অকারণে আমার হাত জোর করে ছাড়িয়ে নিয়ে চলে গেল হঠাৎ। সেই বৃষ্টির দিনে সুজাতার মুখোমুখি টেবিলে বসে আমি চুপ করেছিলুম মিনিট 5। সেইটেই কি আমার দোষ হয়েছিল?
দুর্গাপুরে চাকরি পাওয়ার ২ বছর বাদে আমি বিয়ে করি পারমিতাকে। তারপর ৩.৫ বছরের মধ্যেই আমাদের একটি ছেলে ও মেয়ে জন্মায়। ব্যাস, আর দরকার নেই। ছিমছাম সুপরিকল্পিত পরিবার। পারমিতা একটা ছোট্ট অপারেশন করিয়ে নিল এরপর। সংসার চালাবার ব্যাপারে পারমিতার দক্ষতা অসাধারণ। তার সবচেয়ে বড় গুণ এই যে নিছক গৃহিণী সে নয়। ছেলে মেয়ে মানুষ করার নামে অনেক মেয়ে এমন ভাব দেখায় যেন বিরাট একটা স্বার্থত্যাগ করছে। তাদের জীবনে আর কোনো আনন্দ উপভোগ থাকে না, শুধু সন্তানই ধ্যান জ্ঞান, এরকম একটা ভাব। কিন্তু পারমিতা ছেলে মেয়েদের যেটুকু যত্ন করবার তা ঠিকই করে। তারপরেও সে প্রত্যেকটি গান বাজনার আসরে যায়। পারমিতার সঙ্গীতের নেশা। আধুনিক ফিল্ম বা সাহিত্যের সে মোটামুটি খবর রাখে। পারমিতার গানের গলাটাও বেশ সুরেলা। পারমিতার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কে কোনো খাদ ছিল না, যদিও আমার প্রায়ই মনে হতো বিয়ে না করে পারমিতা গানের জগতে লেগে থাকলে নাম করতে পারত। বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে বাঙালি মেয়েরা আর ঠিক শিল্পী হতে পারে না। বড় বড় কয়েকজন গায়কের নাম উচ্চারিত হলে পারমিতা এমন উচ্ছ্বাস দেখায় যেন ওই গায়করা তার প্রেমিক। পারমিতা একদিন বলেও ফেলেছিল, ওস্তাদ মইজুদ্দিন খাঁ চাইলে ও সবকিছু দিয়ে দিতে পারে। সুজাতাকে আমি মন থেকে একেবারে বিসর্জন দিয়েছি কথা বললে মিথ্যে বলা হবে। মনে পড়ে মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ। সুজাতার খবরও কিছু কিছু কানে আসে। কলেজ ছাড়ার পর সুজাতা বিলেতে চলে গেছে পড়াশুনো করতে। উচ্চাকাঙ্ক্ষা, এই জন্যই কি সুজাতা আমার সঙ্গে সব সম্পর্ক কাটাকাটি করেছিল? সে ভেবেছিল আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি কোনোদিনও ওইসব দেশে যেতে পারব না। সেই কারণেই কি? ইকোনমিক্সে আমার রেজাল্টও তো নেহাত খারাপ হয়নি। বিলেত আমেরিকায় একটা কিছু স্কলারশিপ জোগাড় করা আমার পক্ষেও খুব একটা শক্ত হতো না। আমার বন্ধুদের মধ্যে ৪-৫ জন চলে গেছে, তার মধ্যে ২ জনের রেজাল্ট আমার চেয়েও নিচে ছিল। কিন্তু সুজাতা গেছে শুনে বিলেত আমেরিকার ওপর আমার ঘেন্না ধরে গিয়েছিল। অফিস থেকে আমাকে এর মধ্যে ২ বার লন্ডন ঘুরিয়ে এনেছে। সল্টলেকের জমিটা আজ রেজিস্ট্রি হয়ে গেল। বাড়ির প্ল্যানও রেডি। সামনের মাসেই কাজ শুরু হয়ে যাবে। পারমিতার ইচ্ছে অন্তত ৬খানা ঘরওয়ালা দোতলা বাড়ি করা। আমি আপাতত ১ তলার বেশি চাই না। বেশি বড় বাড়ি করা ভালো দেখায় না। পেছনে ভিজিলেন্স লেগে যেতে পারে। ঠিকঠাক ট্যাক্স দিয়ে বাঁধা মাইনের চাকরিতে কোনো ভদ্রলোকের পক্ষে বাড়ি বানানো অসম্ভব। অনেক লোক রিটায়ার করার পর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির সব টাকা দিয়ে একখানা বাড়ি বানায় এবং সেটা ভোগ করার আগেই ২-৪ বছরের মধ্যেই টুক করে মরে যায়। আমি ওসব বাজে ব্যাপারে নেই। যা কিছু ভোগ করার তা যৌবন বয়সেই চাই। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি আগেই। মাসে এখন প্রায় ১০-১২ হাজার টাকা উপরই রোজগার হয়। নেহাত এখনও চক্ষুলজ্জা আছে তাই, নইলে ৫০-৬০ হাজার টাকা তো কিছুই না। আমার হাত দিয়ে প্রায় ১ কোটি টাকার বিল পাস হয়। এর মাত্র ১% তো যে কোনো পার্টি হেসে খেলে দিতে রাজি। চাকরি পাওয়ার পর প্রথম ৪ বছর একটা আস্ত গারলের মতো একটা পয়সাও নিইনি কারোর কাছ থেকে। তখনও একটা ফাঁপা আদর্শবাদ মাথা জুড়ে ছিল যে। মনে আছে প্রথম যে লোকটি আমাকে ঘুষ দেওয়ার জন্য ইঙ্গিত করেছিল, তার উপর এমন রেগে গিয়েছিল যে টং টং করে বেল বাজিয়ে বেয়ারা ডেকে লোকটিকে বলেছিল আমার চেম্বার থেকে দূর করে দিতে। জেনারেল ম্যানেজারের কাছে গিয়ে নালিশ করেছিলুম যেন ওই ফার্মকে ব্ল্যাকলিস্টেড করা হয়। জেনারেল ম্যানেজার আমার প্রশংসা করেছিলেন, সহকর্মীরা আমার প্রতি সমর্থনও জানিয়েছিলেন। তবুও কোনো এক অলৌকিক উপায়ে সেই ফার্মটি ঠিকই অর্ডার পেয়ে গেল। সে বিষয়ে প্রশ্ন করতে সহকর্মীরা ওর মুখ চাওয়াচাই করে কেউ কেউ কান ঝাঁকিয়েছিল। জেনারেল ম্যানেজার সেবারই আমাকে একটা ট্রেনিংয়ের জন্য বিলেত পাঠালেন। আমারই সমান পোস্টের এক ডিপিও অর্থাৎ ডেপুটি পারচেস অফিসার তার বাচ্চা মেয়ের জন্মদিনে ৪৫০ লোককে নিমন্ত্রণ করে খাওয়াল। একটা ঘরে উপহারের পাহাড় জমে গেল। সেদিন বাড়ি ফেরার পথে পারমিতা জিজ্ঞেস করেছিল, ওই উৎপল ব্যানার্জি আর তোমার টেবিল সমান মাপের, তাই না?
আমাদের 2 ছেলেমেয়ের জন্মদিনে কাছাকাছি কোয়ার্টারের 2-4টি বাচ্চা ছাড়া আর কারুকেই নিমন্ত্রণ করা হয় না। 450 লোক খাওয়ানো মানে 14-15 হাজার টাকার ধাক্কা। পারমিতার বাপের বাড়ি টালিগঞ্জ। বাচ্চারা সমেত পারমিতাকে সেখানে নামিয়ে দিয়ে ট্যাক্সি করে আমি ফিরছি। আমাকে হাওড়ায় গিয়ে ট্রেন ধরতে হবে। হঠাৎ কি খেয়াল হলো, ট্যাক্সিটা ঘোরাতে বললুম এলগিন রোডে। কিছু দূর গিয়ে তাকে দাম মিটিয়ে ছেড়ে দিলুম। সুজাতাদের বাড়িটা আরও জরাজীর্ণ হয়েছে, কিন্তু এখনো বিক্রি হয়নি। আশেপাশে আরও নতুন অনেক ঝকঝকে বাড়ি উঠেছে, তবু সেই পুরনো বাড়িটা তার আভিজাত্যের গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে সুজাতার দাদা এক পাঞ্জাবি ভদ্রলোকের সঙ্গে কথা বলছে। অবিকল সেই আগেকার মতো ভুরু তোলা ভঙ্গি। রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আমি সেই বাড়িটার দিকেই চেয়ে রইলুম। সুজাতা এখানে নেই, সে বিলেতেই রয়ে গেছে। তাহলে এই বাড়িটা হঠাৎ দেখতে আসার কি মানে হয়? ওই বাড়িটার সঙ্গে মিশে আছে আমার প্রথম যৌবনের তীব্র ব্যর্থতা, তাই জন্যেই কি? ওই বাড়িটা 3 তলার সেই ঘরটায় এখন কি অন্য কেউ থাকে? যে ঘরে সুজাতাকে আমি প্রথম চুম্বন করতে গিয়েছিলাম। সুজাতা আমার ঠোঁটে হাত চাপা দিয়ে বলেছিল, এখনো সময় হয়নি। সুজাতা, সারা জীবনেও কি আর সে সময়ে আসবে? ওস্তাদ মজিদ খাঁ একটা অনুষ্ঠান করতে এসেছিলেন দুর্গাপুরে। এখন তার দারুণ নাম। এক সন্ধ্যাবেলা গান গাইবার জন্যে 20,000 টাকা নেন। গায়কদের এত রোজগার! আমি ক্লাসিক্যাল গান বাজনা তেমন বুঝি না, তবু স্বীকার করতেই হবে সে মানুষটির কণ্ঠস্বরে জাদু আছে। ওস্তাদজির বয়স বছর 50 হবে। সুন্দর স্বাস্থ্য, চোখ দুটি মায়াময়। 3টি দিন তিনি আমাদের বাড়িতে থেকে গেলেন, আর তা নিয়ে পারমিতার কি গর্ব! আমাদের সোশ্যাল স্ট্যাটাস অনেক উঁচুতে উঠে গেল। অন্যদের আরও অনেক বেশি টাকা থাকতে পারে, কিন্তু অত বড় একজন ভারত বিখ্যাত গায়ক তো আমাদের বাড়িতেই উঠেছেন। এই 3টি দিন পারমিতা কি মাতামাতিই না করল। বেচারি গান বাজনা এত ভালোবাসে, সে তার স্বপ্নের গায়ককে এত কাছাকাছি পেয়েছে, তাই সব রকমের যত্ন আত্মি, একসঙ্গে গলা সাধা, ওস্তাদজির রেওয়াজের টেপ করা, এসব নিয়েই মেতে রইল পারমিতা। ছেলে মেয়েদের দিকে নজর দেওয়ার তার সময়ও নেই। আমাকে অবশ্য 3 দিনই অফিস করতে হয়েছে। তাছাড়া গুরু শিষ্যার অন্তরঙ্গতার মধ্যে আমি মাথা গলাতে চাইনি। পারমিতার আনন্দ উদ্ভাসিত মুখখানা দেখে আমার খুব ভালো লেগেছিল। পারমিতাকে বোধহয় আমি কখনো এতটা আনন্দ দিতে পারিনি। গুরুর কাছে আত্মনিবেদন করতে গিয়ে পারমিতা কি তার সবকিছু দিয়েছিল? অসম্ভব নয় মোটেই। ওস্তাদজির সেই মায়াময় চোখে মাঝে মাঝে নারী লোলুপতার ঝিলিক আমি লক্ষ্য করেছি। ওস্তাদজির 3টি স্ত্রী এবং সারা ভারতে তার অনেক প্রেমিকা। কাগজেই এসব খবর বেরিয়েছিল একসময়। গুণী শিল্পীদের জীবন তো এরকমই হয়। ওস্তাদজি বিদায় নেওয়ার সময় পারমিতার চোখ ছলছল করছিল। ওস্তাদজি তাকে জড়িয়ে ধরে আদর করেছিলেন। তা এতে দোষেরই বা কি আছে? পারমিতার আর বাচ্চা কাচ্চা হবে না। সে যদি একবার তার স্বপ্নের পুরুষের সঙ্গে শোয়, তাতে তো তার শরীরটা ক্ষয়ে যাচ্ছে না। এটাকে ঠিক ভালোবাসাও বলে না, এক ধরনের মোহ। আর এই জন্য পারমিতার সঙ্গে আমার সম্পর্কে চির খাওয়ার কোনো কারণ নেই। আমি নিজের চোখে ওদের সেই ধরনের ঘনিষ্ঠতা দেখিনি। আমি সন্দেহপ্রবণ মানুষও নই। তবু ঠাট্টার ছলেও ওই কথাটা পারমিতাকে জিজ্ঞেস করতে পারিনি। সপ্তাহখানিক বাদে এক রাত্রে পারমিতা নিজে থেকেই আমাকে আদর করতে এলো, আমার বুকে মাথা রাখল। সেই রাতে আমি বেশ খানিকটা হুইস্কি পান করেছিল। ওস্তাদজির জন্য আমার 2টো বোতল স্কচ খরচ হয়ে গিয়েছিল। বাড়িতে আর স্টক ছিল না, সুতরাং বাধ্য হয়ে খেতে হয়েছিল ইন্ডিয়ান। শরীর তখন আমার বেশ উত্তপ্ত। পারমিতাকে জড়িয়ে ধরতেই অন্ধকারের মধ্যে ফট করে ভেসে উঠল সুজাতার মুখ। পারমিতাকে চুম্বন করে আর
তেমন স্বাদ পেলুম না। মনে হলো জীবনে একটা পরম চুম্বন পাওয়া বাকিই রয়ে গেল। সুজাতা লন্ডন থেকে ফিরে এসেছে বছর 3 আগে। চাকরি করছে বম্বেতে। বিয়ে করেনি। এসব খবর অনন্যর মুখে শুনতে পেয়েছি। অফিসের কাজে আমাকেও বছরে অন্তত 5-6 বার বম্বে যেতে হয়। সুজাতার খোঁজ করবার কথা আমার মনেও আসেনি। কিন্তু এটা আমার কি হলো? পরপর 3-4 রাত পারমিতার শরীরটা আমার কাছে নিরামিষ মনে হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রথম দিককার সেই উন্মাদনা খানিকটা মিলিয়ে যায় ঠিকই, কিন্তু পারমিতার সঙ্গে শুয়ে বারবার সুজাতার কথা মনে আসছে কেন? সুজাতার শরীর আমি কখনো পরিপূর্ণভাবে দেখিনি, কিন্তু আজকাল প্রায়ই আমি তাকে মনে মনে নগ্ন করি। সেই কারণেই কি? একটা এক্সপেরিমেন্ট করা দরকার। এলাহাবাদে 3 দিনের একটা কনফারেন্স ছিল। টুক করে সেখান থেকে একদিন পালিয়ে চলে এলুম কাশীতে। ছাত্রজীবনে কাশীতে এসে একবার এক মধ্যবয়স্ক দাদার পাল্লায় পড়ে একটা বাইজির বাড়িতে যেতে হয়েছিল। বেশ ভয় ভয় করছিল সেবার। মনের মধ্যে খানিকটা পাপবোধ ছিল। একটি মেয়েকে ভালোবেসে অন্য কোনো নারীর সঙ্গে ঘনিষ্ঠতা করাটা অন্যায় মনে হতো। এখনও সব বিবেকের দায় চুকে গেছে। পকেটে পয়সার জোর থাকলে এইসব পাড়ায় আসতে ভয়ও করে না। ডালপট্টিতে একজন দালালকে ধরে এলুম সুরমা বাইজির ঘরে। ছদ্মনামটা এই মেয়েটিকে বেশ মানিয়েছে। হয়তো বছর 35-এর মতো বয়স, কিন্তু দেখায় 25 বছরের মতো। চোখ দুটি বেশ দীঘল কালো, মাথায় অনেক চুল, ঠোঁটে লাস্য আছে। প্রথমেই 500 টাকা দিয়ে বলল ড্রিঙ্কস আনতে। বুঝিয়ে দেওয়া হলো যে টাকা পয়সার ব্যাপারে আমি কোনো কার্পণ্য করব না। তার বদলে আমি যা চাই তাই আমাকে দিতে হবে। সুজাতার নাচ জানত না, তেমন কিছু গানের গলাও ছিল না। এই বাইজির সঙ্গে সুজাতার চেহারারও কোনো মিল নেই। তবু সুজাতার মুখখানা যেন বাতাসে ভাসছে, আর তার চোখে তীব্র ভর্ৎসনা। আমাকে এই ভূমিকায় সে একটুও পছন্দ করছে না। কিন্তু সে আমায় পছন্দ অপছন্দ করবার কে? আমি সিগারেটের ধোঁয়ায় সেই মুখখানা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি প্রাণপণ। আজকাল প্রায়ই এমন হয়। চুপচাপ একলা বসে থাকলেই সুজাতা আমার কাছে চলে আসে, আর সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা রোমাঞ্চ হয়। আমার ঠোঁটের থেকে যেন হাত সরিয়ে নিয়েছে সুজাতা, আর আমি তার ছায়ামূর্তিকে চুম্বন করছি। সেরকম চুম্বনের স্বাদ পৃথিবীর আর কোনো নারীর কাছে পাওয়া যাবে না। সুরমাবাই পরপর 2টো গান শেষ করল, কিন্তু আমার মন লাগছে না। ঝোঁকের মাথায় নেশা করে ফেললুম অনেকটা। নেশা না করলে কি 1 ঘন্টার পরিচয় কোনো নারীকে স্পর্শ করা যায়? কিন্তু তাতেও কিছু লাভ হল না। সুরমাবাইকে জড়িয়ে ধরেও আমি সর্বক্ষণ আসলে সুজাতাকেই আদর করতে লাগলুম। সল্টলেকের বাড়ির আজ ছাদ ঢালাই হচ্ছে। আমি একটা রঙিন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি কৃষ্ণচূড়া গাছটার তলায়। হঠাৎ একসময় মনে হলো, আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? কি হবে এই বাড়ি তৈরি করে? আমার বুকটা অসম্ভব কষ্টে মুচড়ে মুচড়ে উঠছে। আমি সুজাতাকে পাইনি। এই জীবনে যেন আর কোনো কিছু পাওয়ারই কোনো মূল্য নেই। প্রথম 3-4 বছর এমন হয়নি। সুজাতাকে অনেকটা দূরে সরিয়ে রাখতে পেরেছিল। কিন্তু এখন প্রায় প্রতিদিনই সুজাতা আমার কাছে ফিরে আসে। সে আমাকে চরমভাবে হারিয়ে দিয়ে যেন আনন্দ পায়। পাশেই আরেকটা বেশ বাড়ি হচ্ছে। ইচ্ছে করলে আমিও ওই রকম বাড়ি তৈরি করতে পারতুম। সুজাতাদের এলগিন রোডের বাড়িটাও কিনে নেওয়া আমার পক্ষে এখন অসাধ্য নয়। টাকা আমি কম রোজগার করিনি, এবং তার অনেকখানি আইন মাফিক টাকা। পারমিতার নামে সত্যি সত্যি একটা আলাদা ব্যবসা চালিয়ে ভালো প্রফিট হচ্ছে। অফিসের কাজে আমার কোনো খুঁত নেই। সর্বক্ষণ আমি কাজেই ডুবে থাকতে চাই। আমার ছেলে মেয়ে দুটি ভালো স্কুলে পড়ছে, তাদের ব্যবহারও চমৎকার। পারমিতার সঙ্গে আমার সম্পর্কে কোনো ফাটলও ধরেনি।
ওস্তাদ মজিদ খাঁ আর দুর্গাপুরে আসেননি। পারমিতার কাছে সেই 3টি দিন এখন শুধু মধুর স্মৃতি। আর কোনো একটা কনফারেন্সে ওস্তাদজি পারমিতাকে দেখে স্টেজ থেকে হাত নেড়েছিলেন, ব্যাস ওই পর্যন্ত। অত্যন্ত ভিড়ের চাপে পড়ে পারমিতা আর তার কাছে যেতেও পারেনি। বিশেষ চেষ্টাও যে করেছিল তেমনটাও নয়। দুর্গাপুরের একটা ফাংশনে অন্যান্য অফিসারের স্ত্রীদের সঙ্গে পারমিতাও গান করেছিল। সে বেশ আনন্দেই আছে। পারমিতাকে আমি ভালোবাসি। পারমিতা আমাকে সুন্দর সাহচর্য দেয়। তার শরীরেও বেশ উত্তাপ আছে। আমি সুজাতার খোঁজ করি না। এর মধ্যে একবারও তার সঙ্গে দেখা করার চেষ্টা করিনি। সে বম্বেতে থাকে। তার ঠিকানা জোগাড় করা কিছুই শক্ত নয়। কিন্তু একবার আমি তাকে বিদায় জানিয়েছি। কেন আবার তার পায়ে লুটোতে যাব? আমি সুজাতাকে বিদায় জানিয়েছি, তবুও সে কেন ফিরে ফিরে আসে? বিশেষ বিশেষ মুহূর্তে, মৃত্যু শোক থেকে একটা প্রেতিনীর মতন। আমাদের সমস্যাহীন সংসার, টাকা পয়সারও অভাব নেই, সব দিক থেকেই তো আমরা সুখী। তবু ওই হারামজাদিটা আমার বুক ভেঙে দিয়েছে। কোনো কিছুতেই আমার তৃপ্তি নেই। শুধু সে সুরমাবাই নয়, তারপরেও আরও 2টি মহিলার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। আজকাল প্রত্যেক পার্টিতেই 1-2জন তরুণী থাকে। তারা কিরকম যেন ছলছলে চোখে তাকায়। একটু প্রশ্রয় দিলেই তাদের সঙ্গে আলাদা দেখা করা যায়। আগে আমার এসব জানা ছিল না, কিন্তু সেই 2 তরুণীও সুজাতার বিকল্প হতে পারেনি। প্রত্যেকবার আমি হেরে গেছি, আর সুজাতা এসে পাশে দাঁড়িয়েছে। বাথরুমে স্নান করার সময় একদিন আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকি। নিজেরই বাহুতে একটা চুম্বন দিয়ে ভাবি যেন সুজাতাকেই আদর করছি। সঙ্গে সঙ্গে আমার শরীর উষ্ণ হয়ে যায়। শুধু কল্পনাতেই আমি সুজাতাকে জড়িয়ে ধরে যত রোমাঞ্চ করি। কোনো বাস্তব নারী আমাকে তা দিতে পারে না। হারামজাদি, সে শুধু আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেনি, আমার জীবনের সব রকম সার্থকতা, আমার বাকি জীবনের নারী সঙ্গ সুখও সে কেড়ে নিয়েছে। সুজাতা আমার সঙ্গে পুরী যেতে চেয়েছিল। আমাকে সেদিন টাকার চিন্তায় চুপ করে থাকতে হয়েছিল কিছুক্ষণ। কিন্তু তারপর জীবনে কত টাকা রোজগার করেছে, কিন্তু কি লাভ হলো? এক এক সময় সব ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয়। কলকাতায় এলে অনন্যর সঙ্গে দেখা হয় মাঝে মাঝে। অনন্য প্রায়ই বম্বে যায়। সুজাতার সঙ্গে তার যোগাযোগ আছে। অনন্য এমন ভাব দেখায় যেন সুজাতার সঙ্গে তার প্রেম। আন্ধেরি ওয়েস্টে সুজাতার ফ্ল্যাট, সেখানে সে একলা থাকে। একবার হোটেলে জায়গা না পেয়ে অনন্য সুজাতার কাছে ছিল এক রাত। সেই বৃষ্টির রাতে সুজাতা আমার হাত ছাড়িয়ে চলে যাওয়ার পর জলজমা কলেজ স্ট্রিটে সেই একটা সাদা রঙের গাড়ি সুজাতাকে তুলে নিয়েছিল। গাড়ির রংটাও আমি ভুলিনি। সেটা ছিল অনন্যর বাবার গাড়ি। অনন্যও মাঝে মাঝে চালাতো। তবু অনন্যর সঙ্গে সুজাতা কথা বলতো উপহাসের ভঙ্গিতে। অনন্য চেহারাটাও বেশ সুন্দরী বলা যায়। রং ফর্সা, সিনেমায় নামলে ন্যাকা প্রেমিকের রোলে মানিয়ে যেত। অনন্যদের সেই গাড়িটা আজ বিক্রি হয়ে গেছে। অনন্য বিলেত যায়নি। আমার সঙ্গে বিচ্ছেদের পর সুজাতা অনন্যর সঙ্গে যে ঘনিষ্ঠতা করেনি সেটুকু আমি জানি। এখন নতুন করে বন্ধুত্ব হয়েছে ওদের হয়তো। অনন্যর কথা ঠিক বিশ্বাস হতে চায় না। জীবনে সেরকম কিছু করতে পারেনি অনন্য। আমাকে হিংসে করে তা বুঝতে পারি। সুজাতার কথা তুলে আমাকে খোঁচা মারতে চায়। কলকাতায় একটা বেশ বড় টেন্ডারের স্পেসিমেন ইন্সপেকশনের জন্য 2-3 দিন থাকতে হলো। শ্বশুরবাড়িতে না উঠে গভর্নমেন্টের টাকায় গ্রেট ইস্টার্ন হোটেলে রইলাম। সেখানে অর্জুন চৌধুরী নামে একজন লোক কার্ড পাঠিয়ে 2-3 বার দেখা করতে চেয়েছে। আমি পাত্তা দিইনি। পার্টির কোনো লোকের সঙ্গে এই সময় দেখা করার নিয়ম নয়। দুর্গাপুরে ফেরার পর সেই অর্জুন চৌধুরী একদিন আমার অফিসে এসে হাজির হল। বেশ দীর্ঘকায়, সুপুরুষ, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। নাম দেখে বুঝতে পারিনি
কিন্তু দেখেই চিনেছি, সুজাতার ছোটদা। একেই আমরা বলতাম মন্তাদা। বেশ ভালো ক্রিকেট খেলতেন। সেই ভুরু তুলে কথা বলার ভঙ্গি। একটা চেয়ারের দিকে ইঙ্গিত করে আমি বললুম, বসুন মিস্টার চৌধুরী, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? মুখে একটা জ্বলন্ত পাইপ। আর কোনো কোম্পানির লোক আমার ঘরে পাইপ মুখে দিয়ে কথা বলার সাহস পায় না। অন্যদের মুখে একটা তেলতেলে হাসি লেগে থাকে, কিন্তু মন্তাদা এমনভাবে আমার দিকে তাকালেন যেন তিনিই আমাকে দয়া করতে এসেছেন। আমার কাছে উনি কিছু সুযোগ সুবিধে চাইতে এসেছেন ঠিকই, কিন্তু প্রথমেই সে কথা তুললেন না। পুরনো বনে দেওয়ানা, ভাঙবে তবু মচকাবে না। মিনিট 10 ধরে আমার সঙ্গে কাজের কথা বলে গেলেন। আমার পুরোপুরি সরকারি ব্যবহার দেখে মন্তাদা একসময় বললেন, এক্সকিউজ মি, একটা ব্যক্তিগত প্রশ্ন করছি। আপনি অনিশ রায়, মানে তুমি কি সুজাতার সেই বন্ধু অনিশ? হ্যাঁ কিংবা না কিছুই না বলে আমি শুধু একটু হেসেছিলাম। মন্তাদা বললেন, তোমাকে আমাদের বাড়িতে কয়েকবার দেখেছি। একবার আমাকে ক্যারাম খেলে হারিয়ে দিয়েছিলে, মনে আছে? আমি সুজাতার ছোটদা। অর্থাৎ ভাবখানা এমন, আমি সুজাতার ছোটদা, এবার তুমি বুঝে নাও আমাকে কতখানি সাহায্য করবে। সব দায়িত্ব তোমার। আমি তবুও কোনো মন্তব্য করলুম না। মন্তাদা আবার বললেন, সুজাতা এখন বম্বেতে আছে জানো তো, শিগগিরই একবার কলকাতায় আসবে। ও তো আবার বিয়ে করল। আমার ভুরু দুটো সামান্য কুঁচকে গেল। আবার মানে? অনন্য বলেছিল সুজাতা বিয়েই করেনি। অনন্যটা 1 নম্বরের মিথ্যেবাদী। মন্তাদা চলে যাওয়ার পরই আমি উৎপল ব্যানার্জিকে ডেকে পাঠালুম। মাঝখানে উৎপলের নামে এক পার্টি মামলা করেছিল বলে ওর প্রমোশন আটকে গেছে। এখন উৎপল আমার সাবঅর্ডিনেট, সুতরাং আমাকে দুচক্ষে দেখতে পারে না, অথচ হাসি মুখে কথা বলে। যে ফাইলটায় মন্তাদার স্বার্থ আছে সেটা উৎপল ব্যানার্জির দিকে এগিয়ে দিয়ে বললুম, এই কেসটা পুরোপুরি আপনিই ডিল করবেন। আপনার সিদ্ধান্তই ফাইনাল। আমার মতামত নেওয়ারও কোনো দরকার নেই। অনন্যর সঙ্গে দেখা হতেই সে প্রায় বিনা ভূমিকায় 10,000 টাকা ধার চাইল। আমি চোখের একটাও পাতা না কাঁপিয়ে ব্রিফকেস খুলে ক্যাশ 5,000 টাকার নোট তুলে দিলুম ওর হাতে। কেন সে চাইছে সে সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। 10,000ই দিতে পারতুম, সঙ্গেই ছিল, কিন্তু ওইটুকু অপমান না করলে চলে না। জানি অনন্য ও টাকা কোনোদিনও ফেরত দেবে না, আমি আশাও করি না। তাছাড়া যারা ধার চায় তারা একটু বাড়িয়েই চায়। আমাদের কলেজ জীবনে অনন্যর বাবার গাড়ি হাঁকিয়ে বেড়াত, টাকা ওড়াতো 2 হাতে। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে বলে আমার প্রতি ওর একটা অবজ্ঞার ভাব ছিল। অনন্যকে টাকা ধার দিয়ে আমার মেজাজটা বেশ প্রসন্নই হল। অনন্যর কাঁধ চাপড়ে বললুম, চল গ্র্যান্ড হোটেলে আজ ডিনার খাই, অনেকদিন আড্ডা মারা হয়নি। অনন্য যে সুজাতার ব্যাপারে আমাকে মিথ্যে বলেছিল সেজন্য আমি কিছু মনে করিনি। ও তো কোনো না কোনো দিক থেকে জিতবার চেষ্টা করবেই। খানিকটা মদ পেটে পড়তেই অনন্যর মুখ থেকে আসল গল্পটা বেরিয়ে এলো। লন্ডনে সুজাতা একজন ইংরেজকে বিয়ে করেছিল। 1 বছরের মধ্যেই সেপারেশন হয়ে যায়। তারপর বম্বেতে সুজাতাকে বিয়ে করবার জন্য 3 জন লোক খুব ক্ষেপে উঠেছিল। তাদের মধ্যে একজন খুবই বিদগ্ধ মারাঠি। শেষ পর্যন্ত অবশ্য সুজাতা একজন বাঙালিকেই বিয়ে করেছে 2 বছর আগে, কিন্তু সেই বিয়েটাও খুব সার্থক হয়নি। অনন্য ধারণা, ও যদি আগেই একটা বাজে বিয়ে না করে ফেলত তাহলে নির্ঘাত সুজাতা ওরই ঘরণী হতো। বিবাহিত জীবনের সুখ পায়নি সুজাতা, তা জেনে আমার মনটা কেমন খারাপ হয়ে গেল। সুজাতার মতন মেয়ের একটা সুন্দর জীবন প্রাপ্য ছিল। আমার সঙ্গে যদি দৈবাত বিয়ে হতো সুজাতার, তাহলেও কি সে সুখী হতো? সুজাতা আমার স্ত্রী হলে ঘুষ নিতাম না, বড়লোক হতুম না। আমি একজন আদর্শবাদী মধ্যবিত্ত কিছুটা তিক্ত মানুষ হয়েই জীবনটা কাটিয়ে দিত। সে জীবন কি সুজাতারও কাম্য হতো?
সুজাতার দ্বিতীয় স্বামী ওর ছোটদা মন্তাদার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করে বড়লোক হওয়ার চেষ্টা করছে, আর ওদের আমারই কাছে আসতে হবে কেন? এটা আমার মোটেই পছন্দ নয়। ওদের কোনো ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। আমি প্রতিশোধও নিতে চাই না। আবার আমি ইচ্ছে করলেই একটা বড় অর্ডার পাইয়ে ওদের ব্যবসাটা দাঁড় করিয়ে দিতে পারি। সুজাতা যেন তার স্বামী কিংবা ছোটদার হয়ে আমার কাছে কোনোদিনও অনুরোধ করতে না আসে। সুজাতার ততখানি অধঃপতন কিছুতেই আমি সহ্য করতে পারব না। 1 বছর আগেও মনে হয়েছিল রক্তমাংসের সুজাতার সঙ্গে আমার কখনো দেখা হবে না। দিন 10 বাদেই আমার সংযমের বাঁধ ভেঙে গেল। বিনা কারণে দুর্গাপুরে অফিস করতে করতে হঠাৎ বেরিয়ে এসে পারমিতাকে লোক মারফত খবর পাঠিয়ে আমি চলে এলাম স্টেশনে। কলকাতায় পৌঁছেই ট্যাক্সি নিয়ে সোজা এলগিন রোডে সুজাতাদের বাড়ি। মন্তাদা যে আমাকে আকস্মিকভাবে দেখেও দারুণ খুশির ভাব দেখাবেন তা আমি জানতুম। রীতিমতো হইচই করতে লাগলেন, সুজাতাকে ডাকলেন, বরদাকে ডাকলেন। আমি এ বাড়িতে একজন গণ্যমান্য অতিথি। একসময় আমি এ বাড়িতে যখন আসতুম একমাত্র সুজাতা ছাড়া অন্য কেউ বিশেষ পাত্তাই দিত না। আমার চেয়ে অনন্য গৌতমদেরই বেশি খাতির ছিল, কারণ ওদের বাবারা ছিলেন কলকাতায় কেষ্টবিষ্টু ধরনের। এখন আমার বেয়াদবি করারও অধিকার আছে। আমাকে একতলার ঘরে বসিয়ে চাটা খাওয়ানো হচ্ছিল। হঠাৎ উঠে দাঁড়িয়ে সুজাতার দিকে তাকিয়ে বললুম, চলো তোমার ঘরে যাই, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। অর্থাৎ অন্যদের সঙ্গে আজে বাজে কথা বলতে আমার ইচ্ছে করছে না। আমার পকেটে একটা কলম, একখানা সইতেই মন্তাদা আর সুজাতার স্বামীর ব্যবসা দাঁড়িয়ে যেতে পারে। আর আমি এ বাড়ি থেকে নিজে থেকে এসেছি, আর তাতেই ওরা ধরে নিয়েছে যে অনেকখানি কাজ হয়ে গেছে। সুজাতার বরটি কোথায়? তাকে তো দেখছি না। তাকে দেখবার আগ্রহ আমার নেই। সুজাতা কিছু বলার আগেই আমি ওপরের সিঁড়ির দিকে পা বাড়ালুম। মন্তাদার বরদারা সামান্যতম আপত্তিও জানাল না, হাসি হাসি মুখে চেয়ে রইল। ওদের সামনে দিয়ে আমি কাঠের সিঁড়িতে ধপধপ শব্দ করতে করতে উঠে গেলুম ওপরে। ঘরখানা ঠিক আগের মতনই আছে, জানলার ধারে খাট পাতা, দরজার পাশটায় টেবিল ও চেয়ার, দুদিকের দেওয়াল জোড়া র্যাকে প্রচুর বই। খুঁজলে ওর মধ্যে আমারও কিছু বই পাওয়া যাবে হয়তো। সুজাতার কাছ থেকে শেষ পর্যন্ত বইগুলো ফেরত নেওয়া হয়নি যে। দরজাটা বন্ধ করে দিলেই বা ক্ষতি কি? একটা পাল্লা শুধু ভেজানো রইল। আমরা দুজনেই চুপ করে রইলুম বেশ কিছুক্ষণ। ঠিক কোনো কথা তো ভেবে আসিনি, শুধু সুজাতাকে খুব দেখতে ইচ্ছে করছিল। সুজাতার চেহারা অনেকটাই আগের মতন আছে, দুটি বিবাহের কোনো ছাপ পড়েনি। জীবনের কাছ থেকে এই নারীর অনেক কিছু প্রাপ্য ছিল। একটু পরে সুজাতা জিজ্ঞেস করল, তুমি কি অনেক বদলে গেছ অনিশ? আমি জোর দিয়ে বললুম, নিশ্চয়, আগে আমি একটা বোকা ইডিয়ট ছিলাম। মুচকি হেসে সুজাতা বলল, এখন বুঝি অনেক বুদ্ধিমান হয়েছ? অবশ্য তোমার মুখ দেখলে মনে হয় বেশ প্র্যাকটিক্যাল হয়েছ। সুজাতা, তোমার মনে আছে ঠিক ওইখানে দাঁড়িয়ে 1 যুগ আগে তুমি আমার মুখে হাত চাপা দিয়ে বলেছিলে, এখন নয়, এখনো সময় হয়নি? আমি সুজাতার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলুম। সুজাতা আমার এত কাছে, এখনো যেন বিশ্বাস হচ্ছে না। আমি টের পাচ্ছি, আমার বুক ধকধক করছে, মুখের চামড়া টান টান, নিঃশ্বাস পড়ছে দ্রুত। লোকে যাকে বলে সার্থকতা, তার সবই তো এসেছে আমার জীবনে। তবু সবসময় মনে হয় জীবনটা ব্যর্থ হয়ে গেল। 12টা বছর এই মেয়েটা আমাকে একটা গভীর অতৃপ্তির মধ্যে রেখে দিয়েছিল। আবারও কি আমরা সেই 12 বছর আগে ফিরে যেতে পারি? সুজাতা বলল, বসো অনিশ, কত কথা জমে আছে। তোমার সব খবর বলো, তোমার বাড়ির কথা বলো। আমি অস্থিরভাবে বললুম, আমার আর বলার কিছুই নেই। এই ঘরে এসে শুধু একটাই কথা মনে পড়ছে,
তুমি আমার মুখে হাত রেখে বলেছিলে এখনো সময় হয়নি। তুমি সময়ের কাছে আমাকে সত্যিই বন্দি করে রেখেছ, জানো তুমি? সুজাতা বলল, যা, তা কখনো হয়? মানুষের জীবনে ওরকম ছোটখাটো ঘটনা কতই ঘটে। কিন্তু তুমি যেটাতে বাধা দিয়েছিলে, বলেছিলে সময় হয়নি, সেটা পাইনি বলে আর কোনো চুম্বনের স্বাদ নেই, এরকম সত্যিই আমার মনে হয়। সুজাতা বলল, ওটা ছিল একটা কথার কথা, অল্প বয়সের লজ্জা, তার কি কোনো গুরুত্ব আছে? তুমি আমাকে কত অপমান করেছিলে অনিশ, আমি তো সেটা মনে রাখিনি। আমি আমি তোমায় অপমান করেছি? কক্ষনো না। তুমি বরং অদ্ভুতভাবে একদিন চলে গেলে, সেই বৃষ্টির দিন। আমি তোমার হাত ধরতে গেলে তুমি ঘৃণার সঙ্গে বলেছিলে, তুমি আমার সঙ্গে এসো না, মনে নেই? সুজাতা বলল, মনে থাকবে না কেন? কিন্তু কেন ওরকম ব্যবহার করেছিলাম আমি? সেটা তুমিই জানো। আজও আমি সেই উত্তরটাই খুঁজছি সুজাতা। থাক, ওসব কথা তুলে লাভ কি? দাঁড়িয়ে রইলে কেন? বসো অনিশ। না, তুমি বলো, কেন সেদিন অমন ব্যবহার করেছিলে? এখন বললে ঠিক বোঝা যাবে না, এখন মনে হবে সবটাই ছেলে মানুষই। কিন্তু তখন সাংঘাতিক রাগ হয়েছিল। তুমি আমাকে পুরী নিয়ে যেতে চেয়েছিলে, একটা হোটেলে। তুমিই তো যেতে চেয়েছিলে। যদি ঝোঁকের মাথায় বলেই থাকি, তুমি অমনি রাজি হবে? তুমি নিশ্চয়ই আমাকে খারাপ মেয়ে ভাবতে। এখন হয়তো কিছুই খারাপ মনে হবে না, সময় বদলে গেছে, এখন অনেক ছেলেমেয়েরাই যায়। কিন্তু অনিশ, সেই 12 বছর আগে আমাদের মতো রক্ষণশীল বাড়ি, তবু তুমি ভেবেছিলে বিয়ের আগেই আমার মতন মেয়েকে কোনো হোটেলে নিয়ে গিয়ে ফুর্তি করা যায়? আমায় এমন অপমান করতে পেরেছিলে? আমি অন্যদের সঙ্গেও খোলাভাবে মিশতুম, কিন্তু তুমি ছিলে আমার কাছে সবচেয়ে আপন অনিশ। কিন্তু তুমি যদি আমাকে সহজলভ্যা মনে করো, সেটা আমার কাছে অপমান নয়? সুজাতা, সুজাতা, আমি তোমাকে পুরী নিয়ে যাওয়ার কথা একবারও মুখ ফুটে বলিনি। আমার টাকা পয়সা ছিল না, তোমার শখ হয়েছিল বলেই আমি। তুমি কেন আমাকে বারণ করনি অনিশ? তুমি তো তারপর একবারও আমার কাছে আসনি। তুমি তো বিলেত চলে গেলে, আমাকে একবার জানালেও না। থাক থাক, উত্তেজিত হয়েও না অনিশ, বসো, আমরা গল্প করি, অন্য কিছু কথা বলি। আমাদের জীবন দুদিকে ঘুরে গেছে, অনেক আলাদা হয়ে গেছে। সুজাতা, আমার জীবনটা যেদিকে গেছে সেদিকটা আমি মোটেই চাইনি। তুমি সেদিকে ঠেলে দিয়েছ আমাকে, ঠিক যেন তুমি আমাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলে। তুমি আমাকে ফিরিয়ে আনতে পারো না? অনিশ, এখন কি আর তা হয়? আর কিছুই মিলবে না, আমরা এখন অন্য রকম। আমি কয়েক পা এগিয়ে গিয়ে সুজাতার একটা হাত চেপে ধরে বললুম, আমি অন্য কিছু জানি না, আমি তোমাকে চাই। সুজাতা ফ্যাকাশেভাবে হেসে বলল, আমি একটা সামান্য মেয়ে। আমি প্রায় বাঘের মতো গর্জন করে বললুম, আমার জীবনটা তুমি পুরোপুরি নষ্ট করে দেবে? আমি তোমাকেই চাই, তোমাকেই। কোনোদিনও জোর করিনি আমি সুজাতার উপর, আজও সেটা সম্ভব নয়। এক দৃষ্টিতে চেয়ে রইলুম ওর চোখের দিকে। আমার নিঃশ্বাসে আগুনের হলকা বেরুচ্ছে, আমার শরীরটা কাঁপছে। আমি যেন এক অল্প বয়সী প্রেমিক, আর অপেক্ষা করতে পারছি না। সুজাতা এগিয়ে এসে আগেকার মতো আমার গালে হাত দিয়ে আদর করল, তারপর জানলাটা ভেজিয়ে দিয়ে দরজায় ছিটকিনি তুলে দিল। বুক থেকে আঁচলটা খসে পড়ল ওর। সুজাতা আবার বলল, আমি একটা সামান্য মেয়ে অনিশ, সামান্য মেয়ে। এতই সহজ? 12 বছরের যন্ত্রণাটা কি তাহলে কিছুই না? এক্ষুনি সুজাতাকে আমি পেতে পারি, এত সহজেই? সুজাতার ভেজা ভেজা ঠোঁট ঝিলিক দিচ্ছে, স্পষ্ট আহ্বান। লাল রঙের ব্লাউজের ফাঁকি উপছে পড়ছে ওর স্বর্ণ রঙের বুক। এখন আর কল্পনায় নয়, ওই ঠোঁটে, ওই বুকে আমি মুখ রাখতে পারি, সত্যি সত্যি
একেবারে বাস্তব। কিন্তু এত সহজ। মাঝখানের 12টা বছর তাহলে কোথায় গেল? এ কি আমার সেই সুজাতা, না অন্য কেউ? সুজাতার বুকের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আমি চোখ বুজলাম। ইস, কি সাংঘাতিক ভুলই না আমি করতে যাচ্ছিলুম। ঘুরে দাঁড়িয়ে আমি খুলে দিলুম দরজার ছিটকিনি। সুজাতাকে কোনো কথা বলতে না দিয়ে আমি তরতর করে নেমে আসতে লাগলুম সিঁড়ি দিয়ে। আসলে আমি পালাচ্ছি আমার ভুল থেকে। এতদিন তবু আমার কল্পনায় একজন নারী ছিল, যার চুম্বন সকলের চেয়ে শ্রেষ্ঠ, যার কথা চিন্তা করলেই আমার রোমাঞ্চ হয়। সুজাতার শরীরটা সত্যিকারের পেয়ে যদি আমার সেরকম না লাগে, যদি মনে হয় সেও অন্য মেয়েদেরই মতো, তাহলে আমি আমার সেই কল্পনার নারীকেও চিরকালের মতন হারিয়ে ফেলব। সুজাতা এখনো 3 তলার ঘরে দাঁড়িয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না। না বোঝাই ভালো। আজ পর্যন্ত বোধহয় আর কোনো পুরুষ এত কাছাকাছি এসেও ওকে প্রত্যাখ্যান করেনি। শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নারী। ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।